যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার নাহিদা সুলতানা বৃষ্টির দাফন সম্পন্ন। 2 শিক্ষার্থী হত্যায় অভিযুক্ত হিশামের মৃত্যুদণ্ড চাইবেন প্রসিকিউটর। রাশিয়া ইউক্রেন সীমান্ত এলাকায় ড্রোন হামলায় রিয়াদ রশিদ নামে এক বাংলাদেশি নিহত। পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। শপথ নিয়ে বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। আজ শপথ নিচ্ছেন থালাপতি। স্বাগত নিউজ 24 প্রবাসের সংবাদে। সাংবাদিক শাহরিয়ার অঙ্কুর দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার নাহিদা সুলতানা বৃষ্টির দাফন সম্পন্ন হয়েছে। মাদারীপুর সদরের চর গোবিন্দপুর গ্রামে নিজ বাড়িতে শনিবার বিকেলে চিরনিদ্রায় শায়িত হন তিনি। তাকে শেষবারের মতো দেখতে ভিড় করেন আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব ও এলাকাবাসী। বেলারিজভি তথ্য চিত্র ডেস্ক রিপোর্ট। চারপাশ জুড়ে শুধু কান্না, আহাজারি আর স্বজন হারানোর আর্তনাদ। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিহত বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ মাদারীপুরের চরগোবিন্দপুর নিজ বাড়িতে পৌঁছালে এমন হৃদয় বিদারক পরিবেশের সৃষ্টি হয়। বৃষ্টিকে শেষবারের মতো দেখতে বাড়িতে ভিড় করেন স্বজন, বন্ধু ও এলাকাবাসী। এ সময় কান্নায় ভেঙে পড়েন তারা। স্বজনরা বলছেন, শুধু একজন মেয়েকে নয়, এলাকার এক সম্ভাবনাকেও হারিয়েছেন। তারা চান সুষ্ঠু বিচার। এত বড় হয়েছে, হওয়ার পরে এই জায়গায় যে জায়গা পর্যন্ত পৌঁছাইছে আর আর্থিক দিক দিয়ে অনেক দুর্বল হয়ে গেছে। এই আর্থিক সহযোগিতার জন্য আমাদের সরকারের কাছে আমাদের আবেদন। বলতে পারি না, বাবা তো মুখে আসে না। আসরের নামাজের পর চরগোবিন্দপুর উচ্চ বিদ্যালয় মাঠে বৃষ্টির জানাজা শেষ হয়। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এর আগে শনিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় বৃষ্টির মরদেহ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের 2 বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি হত্যা মামলায় অভিযুক্ত হিশামের বিরুদ্ধে মৃত্যুদণ্ড চাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফ্লোরিডা স্টেট অ্যাটর্নি কার্যালয়। প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ফ্লোরিডা অঙ্গরাজ্যের আইনে মৃত্যুদণ্ডের আবেদন করার জন্য প্রয়োজনীয় অ্যাগ্রোভেটিং ফ্যাক্টর বা গুরুতর উপাদান পাওয়া গেছে। স্থানীয় সময় শনিবার মার্কিন সংবাদ মাধ্যমে এ তথ্য প্রকাশ করা হয়। এরপর ফ্লোরিডা স্টেট অ্যাটর্নি সুজি লোপেজ জানান, আসামির সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে আদালতের কাছে মৃত্যুদণ্ডের আবেদন করা হবে। মামলার পরবর্তী শুনানি আগামী 18 মে সকাল 9টায় হিলসবোরো কাউন্টি আদালতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। রাশিয়া ইউক্রেন সীমান্ত এলাকায় ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতের নাম রিয়াদ রশিদ। তিনি কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার মাঝিরকোনা গ্রামের বাসিন্দা। তার মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, গত 2 মে ইউক্রেন সীমান্ত এলাকায় প্রাণ হারান তিনি। 2024 সালের অক্টোবরে কাজের উদ্দেশ্যে রাশিয়া গেলেও পরে সেনাবাহিনীতে যোগ দেন তিনি। পরিবারের দাবি, রিয়াদের সেনাবাহিনীতে যোগদানের বিষয়টি তারা জানতেন না। এখন সমালোচনার সময় নয়। গেল 15 বছরে পশ্চিমবঙ্গের যে ক্ষতি হয়েছে তা সংস্কার করায় বিজেপির লক্ষ্য। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে এমন মন্তব্য করেন শুভেন্দু অধিকারী। শনিবার সকালে শপথ নেন তিনি। উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথমবারের মতো পশ্চিমবঙ্গে গেরুয়া পতাকা, লাখো মানুষের উপস্থিতিতে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। শনিবার স্থানীয় সময় 11:30টায় বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশের প্রতিবেশী রাজ্যে শুরু হলো ভারতীয় জনতা পার্টি বিজেপির শাসন। আজকে মঞ্চে বিজেপির শীর্ষ নেতারা একসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাদের উপস্থিতিতেই বাংলার প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব বুঝে নিলেন শুভেন্দু অধিকারী। ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। এ সময় বিজেপি শাসিত 20 রাজ্যের মুখ্যমন্ত্রী ও লাখো কর্মী সমর্থকের উপস্থিতিতে আরো শপথ নেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, নীতিশ প্রমাণিক সহ বাকি জয়ী আইন প্রণেতারা।
এদিকে শপথ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শুভেন্দু বলেন, গেল 15 বছরে পশ্চিমবঙ্গের যে ক্ষতি হয়েছে তার সংস্কার করাই বিজেপির লক্ষ্য। বাংলার অনেক ক্ষতি হয়ে গেছে, শিক্ষা হারিয়ে গেছে, সংস্কৃতি ধ্বংস হয়ে গেছে। আমরা বাংলাটাকে নবনির্মাণ করি, অনেক দায়িত্ব, একে অপরের সমালোচনার সময় নয়। এর মধ্য দিয়েই বাংলা ভাষাভাষী ও কথিত অভিবাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়ে পশ্চিমবঙ্গে যাত্রা শুরু হলো বিজেপির। বাংলাদেশ ও সংখ্যালঘুদের ইস্যুতে নানা বিতর্কিত মন্তব্য করে শুভেন্দু অধিকারী দলীয় এজেন্ডা বাস্তবায়ন করে জন্ম দিয়েছেন নানা আলোচনা সমালোচনার। আফরিন মৌ, নিউজ 24। অবশেষে তামিলনাড়ুতে সরকার গঠনে থালাপতি বিজয়ের 118 এর অঙ্ক মিলানোর দুঃস্বপ্নের অবসান হলো। 2 জন ভিসিকে বিধায়কের সমর্থনে খুলল সেই জট। ফলে চতুর্থবারের মতো বিজয়ের দল টিভিকে দ্বারস্থ রাজ্যপালের। সবুজ সংকেত পেয়েই আজ শপথ নিতে যাচ্ছেন থালাপতি বিজয়। থালাপতির শপথ অনুষ্ঠানে থাকবেন রাহুল গান্ধী। এর আগে সরকার গঠনের সংখ্যা গরিষ্ঠতা প্রমাণে ব্যর্থ হওয়ায় 3 বার রাজ্যপালের কাছ থেকে ফিরে আসেন থালাপতি। থালাপতি বিজয় আজ ভারতের তামিলনাড়ু রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। চেন্নাইয়ের নেহরু স্টেডিয়ামে হবে শপথ অনুষ্ঠান। এর আগে ভিসিকে এবং AIUML এর গুরুত্বপূর্ণ সমর্থন পাওয়ায় সরকার গঠনের জন্য প্রয়োজনীয় 118 আসনের ম্যাজিক ফিগার অতিক্রম করে টিভিকে। সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করার পর আনুষ্ঠানিকভাবে সরকার গঠনের দাবি জানান টিভিকে প্রধান থালাপতি বিজয়। রাজ্যপাল RV আর্লেকারের কাছে বিধায়কের সমর্থনপত্র জমা দেন। এতে রাজ্যপালের কাছ থেকে সরকার গঠনের সবুজ সংকেত মিলে। এ নিয়ে শুরু হয়েছে জোর তৎপরতা। বিজয়ের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে চেন্নাই থাকবেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এদিকে সরকার গঠনের দাবি জানানোর খবরে চেন্নাই সহ তামিলনাড়ুর বিভিন্ন এলাকায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। অভিনেতা থেকে রাজনীতিবিদে পরিণত হওয়া বিজয়ের এই সাফল্য উদযাপন করছেন তার ভক্ত ও টিভিকের কর্মীরা। চন্দ্রা, নিউজ 24। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় টালমাটাল বিশ্ব জ্বালানি বাজার, যার নেতিবাচক প্রভাব পড়েছে কানাডার বিমান খাতে। সরবরাহ বিঘ্নিত হওয়ায় প্রতিনিয়ত বাড়ছে জেট ফুয়েলের দাম। এতে যুক্তরাষ্ট্রগামী রুটে ফ্লাইট কমানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটির এয়ার কানাডা। কানাডা থেকে লাইলা নুসরাতের পাঠানো তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় হু হু করে বাড়ছে জেট ফুয়েলের দাম। বিপাকে পড়েছে কানাডার প্রধান এয়ারলাইন্স এয়ার কানাডা। কানাডার বিমান সংস্থাটি জানায় জেট ফুয়েলের দাম প্রায় দ্বিগুণ হওয়ায় অনেক রুটে ফ্লাইট পরিচালনা অসম্ভব হয়ে পড়েছে। এতে বাধ্য হয়ে গ্রীষ্মের সূচি থেকে কমানো হয়েছে যুক্তরাষ্ট্রগামী ফ্লাইট। এয়ার কানাডার তথ্য মতে নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরের সাথে টরন্টো ও মন্ট্রিয়ালের ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে। এছাড়া ভ্যানকুভার, রালে, টরন্টো, সান্টামেন্টো ও মন্ট্রিয়াল, অস্টিনের মতো গুরুত্বপূর্ণ রুটগুলো এই তালিকায় রয়েছে। 2027 সাল থেকে রুটগুলো পুনরায় চালু করার কথাও জানিয়েছে এয়ারলাইন্সটি। বিশেষজ্ঞরা বলছেন এই সিদ্ধান্তে কানাডার অর্থনীতির উপর ব্যাপক নেতিবাচক প্রভাব পড়বে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ফ্রান্স ও বাংলাদেশের ব্যবসায়ীদের মধ্যে সহযোগিতা বৃদ্ধি, নতুন উদ্যোক্তাদের সহায়তা এবং বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণের লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরাম। উত্তর প্যারিসের ওবেরভিলিয়ে এলাকায় আয়োজিত মিড দ্য প্রেস অনুষ্ঠানে সংগঠনটির 45 সদস্যের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন জুনেদ আহমেদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন সাইফুল ইসলাম। সংবাদ সম্মেলনে নেতারা জানান, প্রবাসী উদ্যোক্তাদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশের নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং বন্ধ শিল্প প্রতিষ্ঠান পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হবে। যুক্তরাজ্যের স্থানীয় সরকার নির্বাচনে ইতিহাস করলেন 2 বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী। পূর্ব লন্ডনের নিউহ্যাম কাউন্সিলে মূলধারার দল লেবার পার্টি থেকে প্রথমবারের মতো নির্বাহী মেয়র নির্বাচিত হয়েছেন ফরাদ হোসেন। অন্যদিকে টাওয়ার হ্যামলেটসে বিপুল ভোটে আবারও মেয়র পদে বিজয়ী হয়েছেন এসপায়ার পার্টির লুৎফুর রহমান। এদিকে নির্বাচনের সার্বিক ফলাফলে বড় ধরনের ধাক্কা খেয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের ক্ষমতাসীন লেবার পার্টি। তাদের পুরনো শক্ত ঘাঁটিগুলোতে ভোট কমলেও
বিপুল আসন পেয়ে চমক দেখিয়েছে ডানপন্থী দল রিফর্ম ইউকে। শিক্ষার্থীদের একাধিক ভাষা শেখাবে সরকার। ইংরেজির পাশাপাশি গুরুত্ব পাবে চীনা ভাষাও। শিক্ষার্থীদের বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষম করে তুলতে এ উদ্যোগ নেওয়া হবে। শিক্ষার পাঠ্যক্রম ও পাঠ্যসূচি বদলাতেও কাজ করছে সরকার। এসব কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন ও প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদি আমিন। শনিবার সকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক আয়োজনে সব কথা বলেন তারা। অনুষ্ঠানে চায়না বাংলাদেশ এডুকেশন কোঅপারেশন ফোরাম 2026-এর উদ্বোধন করা হয়। আমরা যেহেতু নির্দেশনা পেয়েছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী থেকে শিক্ষাকে গুরুত্ব দিতে হবে, অতএব তোমাদের জন্য আমরা শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করার জন্য ইতিমধ্যে কারিকুলাম চেঞ্জ করার ব্যবস্থা আমরা করছি, সিলেবাস পরিবর্তন করার ব্যবস্থা করছি এবং একাডেমিক ইয়ার ক্যালেন্ডার আমরা তৈরি করার চেষ্টা করছি। যে বাংলাদেশের সফলতা নির্ভর করবে তোমাদের উপর। তোমরা যত শক্তিশালী হবে বাংলাদেশ তত শক্তিশালী হবে এবং ইনশাল্লাহ তোমাদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তোলা, সৎ দক্ষ যুগোপযোগী হিসেবে গড়ে তোলা, ইনশাল্লাহ বাংলাদেশের পতাকা সারা বিশ্বে আমরা অত্যন্ত গৌরবের সাথে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো ইনশাল্লাহ। মালদ্বীপের কৃত্রিম উপহ্রদ হুলহুমাল লেগুনে নোঙর করা এম্পেরর এক্সপ্লোরার নামের একটি সাফারি বোটে ভয়াবহ আগুন লাগে। স্থানীয় সময় শনিবার বিকেলে এই অগ্নিকাণ্ডর ঘটনা ঘটে। আগুন এক মুহূর্তেই পুরো বোটে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্স ও দমকল বাহিনী দ্রুত অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় বোটের 2 আহত নাবিককে হাসপাতালে ভর্তি করা হয়। তারা আশঙ্কা মুক্ত বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। এর মধ্যে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে মালদ্বীপ পুলিশ ও দেশটির ন্যাশনাল ডিফেন্স ফোর্স তদন্ত শুরু করেছে। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে দলীয় নেতাকর্মীদের নতুন সংগ্রামে নামার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেছেন, নির্বাচনের পর এখন শুরু হয়েছে জনগণকে দেয়া প্রতিশ্রুতি পূরণের লড়াই। শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে দলীয় অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেন বিএনপি প্রধান। বলেন, দেশে একটি সুস্থ রাজনীতির পরিবেশ চায় সরকার। শনিবার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ কেআইবি মিলনায়তনে বিএনপির যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের নেতাকর্মীর সঙ্গে মতবিনিময় সভায় কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা একটি দেশ তৈরি করতে চাই। নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, মানুষকে দেয়া কথা বাস্তবায়ন করাই এখন বিএনপির লক্ষ্য। আমরা মানুষকে যে কমিটমেন্ট দিয়েছিলাম সেই কমিটমেন্টগুলো বাস্তবায়ন করা। সেজন্য বিএনপি যদি সহযোগিতা না করে অনেক ক্ষেত্রে সরকার সফল হতে পারবে না। এবং বিএনপির সফলতা তখনই নির্ভর করছে যখন আপনারা এখানে উপস্থিত প্রত্যেকটি মানুষ এবং আপনারা যাদেরকে নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে সাথে নিয়ে সরকারের পেছনে এসে না দাঁড়ান। বিএনপি প্রধান বলেন, সরকার সুশাসন প্রতিষ্ঠা, নিরাপদ সমাজ গঠন এবং মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে কাজ করছে। যখন স্বৈরাচারের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করছিলাম তখন আমরা বলেছিলাম যে আমাদের উপরে যেরকম অত্যাচার নির্যাতন হচ্ছে, যেরকম গুম খুনের শিকার হচ্ছে রাজনৈতিক দলের নেতা কর্মীরা, আমরা চাই দেশে এমন একটি রাজনৈতিক পরিস্থিতি হোক যেখানে আমরা ডিবেট করব, কথা বলবো, কিন্তু এরকম পরিস্থিতি আমরা তৈরি হতে দেব না। গত 12 ফেব্রুয়ারির সংসদ নির্বাচনের পর মাঠ পর্যায়ের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের এটি প্রথম মত বিনিময় সভা। আমরা মানুষকে যে মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। আইন শৃঙ্খলা পরিস্থিতিতে মনোযোগ না দিয়ে রাজনীতিতে ব্যস্ত সরকার, এমন মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। শনিবার জাপান ও থাইল্যান্ড সফর শেষে ঢাকায় ফিরে শাহজালাল বিমানবন্দরে কথা বলেন তিনি। জানান, পশ্চিমবঙ্গের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে তার দল। বিশেষ কোনো ধর্ম, বর্ণ বা গোষ্ঠীকে টার্গেট না করতে ভারতের প্রতি আহ্বান জানান তিনি। 8 দিনের জাপান ও থাইল্যান্ড সফর শেষে
8 দিনের জাপান ও থাইল্যান্ড সফর শেষে শনিবার দুপুরে দেশে ফিরেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। এ সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জামায়াতের কেন্দ্রীয় নেতারা। বিমানবন্দরে সাংবাদিকদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, আইন শৃঙ্খলায় সরকারের নজর নেই, তারা রাজনীতি নিয়েই ব্যস্ত। যার উদাহরণ গাজীপুর সহ দেশের বিভিন্ন হত্যাকাণ্ড, যার নিন্দাও জানান তিনি। সরকার এখন বেশি বেশি পলিটিসাইজ হয়ে গেছে। এখন পলিটিক্যাল জায়গাগুলো দখল করার কাজে ব্যস্ত থাকলে তো এই সময় হবে না। এই সময় দেশের মানুষের নিরাপত্তাকে আগে নিশ্চিত করতে হবে। তা আমরা সরকারের প্রতি আহ্বান জানাবো, এখানে হলো 5 জন, তারপরে নোয়াগাঁয় হলো 4 জন, চিটাঙ্গেলে 3 জন, সব গোলাকাটা। এগুলা কি? কারা এগুলা করে পালিয়ে যায়? কোথায় যায়? কার লোক? কে শেল্টার দেয়? এগুলো অবশ্যই খুঁজে বের করতে হবে। এ সময় কথা বলেন ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি ক্ষমতায় আসা নিয়েও। তিনি বলেন, বিজেপির সরকার গঠন পর্যবেক্ষণ করছে তার দল, যাতে বিশেষ কোনো ধর্মের অনুসারীদের টার্গেট করে নির্যাতন না করা হয়। সেজন্য ভারত সরকারকে আহ্বান জানান তিনি। আমরা ইন্ডিয়া সরকারের প্রতি অনুরোধ জানাবো, বিশেষ কোনো ধর্ম, বর্ণ কিংবা গোত্রকে যেন টার্গেট করে কারো কোনো ক্ষতি সাধন করা না হয়। আমরা এটা তাদের প্রতি আহ্বান জানাবো। আর পশ্চিমের যে বিষয়টা বলেছেন, এটা আরো যাচাই বাছাই করে যদি সেই রকম কোনো বিষয় আমাদের সামনে আসে, আমাদের ভূমিকা আপনারা দেখবেন ইনশাআল্লাহ। দেশে বিশ্বমানের একটি ক্যান্সার হাসপাতাল তৈরি সহ দেশীয় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে জাপানের সহযোগিতা চেয়েছেন বিরোধী দলীয় নেতা। সফর শেষে দেশে ফেরার সময় থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই আন্দোলনে আহতদেরও দেখে আসেন তিনি। তাওহিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা। জুলাই সনদ ও সংস্কার ইস্যুতে বিএনপি ছলচাতুরি করছে, এমন অভিযোগ করেছেন সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। শনিবার রাজধানীর একটি হোটেলে এক আয়োজনে তিনি একথা বলেন। একটা ছলচাতুরি করছে তারা। জুলাই সনদকে জুলাই আদেশ বা গণভোটের সাথে একটা বাইনারিতে নিয়ে গেছে এবং তার উপরে স্থান দিচ্ছে। এবং জুলাই সনদে যে জুলাই সনদটাকে কেন প্রবলেমেটিক হলো, কারণ এখানে নোট অফ ডিসেন্ট দেওয়া হলো এবং পরবর্তীতে নোট যুক্ত করা হলো। তো নোট অফ ডিসেন্ট কোনো সিদ্ধান্তের পার্ট না। গাজীপুরের কাপাসিয়ায় স্ত্রী সন্তান সহ একই পরিবারের 5 জনকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ফোরকানের বিরুদ্ধে। শুক্রবার গভীর রাতে এই নৃশংস ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। হত্যার কারণ উদ্ঘাটনে মাঠে নেমেছে পুলিশ। গাজীপুরের কাপাসিয়ায় এক পরিবারের 5 জনকে গলা কেটে হত্যা করা হয়েছে। নিহতরা হলেন ফোরকান মিয়ার স্ত্রী, তার 3 সন্তান ও এক শ্যালক। স্থানীয়রা জানান, সকালে ঘরের মেঝেতে ছড়িয়ে থাকা মরদেহ দেখতে পান তারা। খবর ছড়িয়ে পড়ার পর আশপাশের লোকজন ঘটনাস্থলে ভিড় করেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। মারছে কি কারণে ভাই এটা কেউই জানে না। এই গেটটা খোলা, ভিতরে ঢুকছে, ভিতরে দেখি গেটটা না। এসে যখন খুলছে, খোলা পর দেখি 3 জনের নিচেই শোয়া, আর আমার শালা ওই খাটেই শোয়া আছে, কিন্তু চা অবস্থায়, মানে সব কুপাইছে আর কি। আমরা তো বালু দেখছি, এখানে রামতো, এখানে জামাই পর্যন্ত দেখছি বউরে চুল পর্যন্ত আছুড়ে দিত, মাথা আছুড়ে দিত। পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গভীর রাতে ফোরকান মিয়া 5 জনকে হত্যার পর পালিয়ে গেছেন। ঘটনার পর থেকে তিনি পলাতক। কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। ছড়িয়ে ছিটিয়ে অনেক আলামত রয়েছে, আমরা সুন্দরভাবে সেটা কর্ডন করে রেখেছি। আপনারা জানেন যে আমাদের সিআইডি একটা ক্রাইম সিন টিম রয়েছে, এক্সপার্ট টিম। তো তারা যখন আসলে আমরা সেগুলো এই ঘটনাস্থল থেকে কালেক্ট করব এবং যথাযথ নিয়মে সেটা সংরক্ষণ করব। মর্মান্তিক এই দুর্ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। অভিযুক্ত ফোরকানকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি স্বজন ও এলাকাবাসীর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দেশে হাম ও উপসর্গে 24 ঘন্টায় আরও 9 শিশুর মৃত্যু হয়েছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শিশু মৃত্যুর এই ভয়াবহ দশা দেখতে হতে পারে আরও 1 মাস। এমন পরিস্থিতিতে জরুরি অবস্থা জারির তাগিদ তাদের। রাজধানীতে এক আয়োজনে এই মত উঠে এসেছে। টিকা নিয়ে অব্যবস্থাপনার অভিযোগও জানান বক্তারা। এ বিষয়ে স্বাস্থ্য বিভাগের সচিব বলেন, অভিযোগের তদন্ত চলছে। হামের মরণ কামন যেন থামছেই না, প্রতিদিনই বাড়ছে মৃত্যু। রাজধানী সহ সারা দেশের হাসপাতালগুলোতে বাড়ছে হাম ও হামের উপসর্গ নিয়ে আসা শিশুদের সংখ্যা। সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে ঢাকা বিভাগ।
দেশে গত এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ সংক্রমণ পরিস্থিতি তৈরি হয়েছে বলে সতর্ক করেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। বিএমইউতে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম আয়োজিত গোলটেবিল বৈঠকে উঠে আসে এসব তথ্য। এমন বাস্তবতায় জরুরি পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন বিশেষজ্ঞরা। এখন আমরা শিশু মৃত্যু আমাদেরকে দুঃখজনকভাবে আরো 1 মাস সহ্য করতে হবে। সব বক্তায় বলেছেন আউটব্রেক, মহামারী তারা বলছেন না, আমাদের যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তারা এতে অখুশি হবেন। আলোচনায় উঠে আসে 2024 সালের শুরু থেকে বিশ্বজুড়ে হামের সংক্রমণ বাড়তে থাকলেও দেশের বড় একটি অংশ টিকার আওতার বাইরে ছিল। বিশেষজ্ঞরা বলেন 9 মাস বয়সী শিশুদের মধ্যে হাম বেশি ছড়িয়ে পড়ার পেছনে মায়ের পুষ্টিহীনতা, বুকের দুধ না খাওয়ানো, টিকা না দেওয়া এবং ভিটামিন এ ক্যাপসুলের ঘাটতি বড় কারণ। ন্যূনতম খাদ্য বৈচিত্র্য যেটুক দরকার, ন্যূনতম সেইটুক মাত্র 35% শিশু পায়, আর বাকি যারা থাকছে 65% তারা সেটুকু খাদ্য বৈচিত্র্য পাচ্ছে না। বক্তারা জানান দেশের টিকার সংকট না থাকলেও অব্যবস্থাপনার কারণে সঠিক সময়ে শিশুদের কাছে পৌঁছায়নি। টিকা কেনা হয়েছে, ডক্টর বাড়ি পরিষ্কার তথ্য দিয়ে বললেন যে কবে থেকে টিকা বসে আছে, কিন্তু টিকা মাঠে যায়নি কেন? তেলের পয়সা নেই, তেলের পয়সা আসতো ওপি থেকে, ওপি বন্ধ করে দেওয়া হয়েছে, রেভিনিউ বাজেটে অ্যালোকেশনটা দেওয়া হয়নি। একটা ন্যাশনাল গাইডলাইন আমার মনে হয়েছে যে একটা গ্যাপ হয়েছে। বিগত সরকারের সময় টিকা প্রদানে গাফিলতি তদন্ত হচ্ছে উল্লেখ করে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে সারা দেশের মেডিকেলগুলোতে আইসোলেশন বেড বাড়ানো হয়েছে। উপজেলা থেকে শুরু করে জেলা থেকে শুরু করে টারশিয়ারি লেভেল সকল স্বাস্থ্য প্রতিষ্ঠানকেই কিন্তু আইসোলেশন ওয়ার্ক করার জন্য ঠিক সঙ্গে সঙ্গে নির্দেশ প্রদান করা হয়েছে এবং তারা দ্রুত সেই পদক্ষেপ গ্রহণ করেছে। কেন আমাদের এই বাচ্চাগুলো আমরা হারালাম, কি কারণে, কোথায় আমাদের সমস্যা ছিল, আমাদের কোনো গাফিলতি ছিল কিনা, বা আমাদের কর্মকর্তাদের কিংবা দায় দায়িত্ব নির্ধারণ, এগুলো সবই একটা তদন্ত হলে যা হয় সবকিছুই হবে ইনশাআল্লাহ। প্রায় 20 কোটি টাকার ভিটামিন এ ক্যাপসুল কিনবে সরকার। এছাড়া প্রায় 2 কোটি শিশুকে হামের টিকার আওতায় আনার লক্ষ্য রয়েছে সরকারের। আমি ওনাকে সচিবালয়ে রাশেদ জায়হান, নিউজ 24, ঢাকা। রাজধানীর ইডেন মহিলা কলেজে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ করেছে সাধারণ শিক্ষার্থীরা। শনিবার রাতে কলেজের মূল ফটকে রাজনীতি মুক্ত ক্যাম্পাস লেখা মুছে দেয়াকে কেন্দ্র করে এই বিক্ষোভের সূত্রপাত। এ সময় শিক্ষার্থীরা ছাত্র রাজনীতির বিপক্ষে নানা স্লোগান দেন এবং মূল ফটক ভেঙে বাইরে বেরিয়ে আসার চেষ্টা করেন। তাদের দাবি, বিভিন্ন অপচেষ্টার মাধ্যমে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। পরবর্তীতে পুনরায় কলেজের মূল গেটে রাজনীতিমুক্ত ক্যাম্পাস লেখাটি লিখে দেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। আর এই ছিল প্রবাসের সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।